ম্যাম, আপনার বুদ্ধির তারিফ না করে পারলাম না, মানতে হবে আপনি ভীষণ শান্ত বুদ্ধির মানুষ। গাড়িতে বসবার মাত্রই সুলতানের কথা শুনে আরোহী মুচকি হেসে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকাল। ম্যাম, আমি ভাবতেও পারিনি সাজিদ খন্দকার এত তাড়াতাড়ি জালে ধরা পড়বে। যদি ওই ব্যাটাকে বিশ্বাস নেই, ম্যাম আপনি একটু সাবধানে থাকবেন। আরোহী বাইরে দৃষ্টি নিবন্ধ রেখেই বলল, কিছু কাজ করতে শরীরের শক্তি নয় বুদ্ধি লাগে, আর কখনো প্রতিপক্ষকে দুর্বল ভাববে না, তাহলে সেই খেলায় তোমার হার সুনিশ্চিত। কথাটা আমার মা বলতো। কিছুটা থেমে, সাজিদ খন্দকার মানুষটা ধূর্ত হতে পারে, তবে নিজেকে সে বেশি চালাক মনে করে, আর এটাই তাকে তার হেরে যাওয়ার প্রধান কারণ হবে। সুলতান আরোহীকে উদ্দেশ্য করে বলল, কিন্তু ম্যাম সাবধানের মার নেই, আমাদের আরও সতর্ক থাকতে হবে। পরিপ্রেক্ষিতে আরোহী কিছুই বলল না। গাড়ি এসে দাঁড়ালো 5 স্টার হোটেলের সামনে। আরোহী গাড়ি থেকে বের হয়ে রিসিপশন থেকে চাবি নিয়ে নিজের রুমে যাবে, হঠাৎ তার অ্যাপার্টমেন্টের দরজার সামনে একটা র্যাপিং পেপারে মোড়ানো একটা বক্স দেখতে পেল। আরোহী ঝুঁকে সেই বক্সটা হাতে নিতেই দেখতে পেল উপরে গোটা গোটা অক্ষরে লেখা, মিসেস আরোহী খান। আরোহী চমকালো, খানিকটা থমকেও গেল। সে হয়তো বুঝতে পেরেছে বক্সটা কে দিয়েছে, কিন্তু এতদিন পর এই নামটা শুনে আরোহী অবাক হল বটে, কিন্তু তার চেয়েও বেশি আবেগপ্রবণ হয়ে গেল। চোখ দুটো ছলছল করছে, হয়তো আরেকটু হলে গড়িয়েই পড়বে, কিন্তু আরোহী তো তা চায় না। সে চায় না কেউ তার দুর্বলতা দেখুক, সে তো স্ট্রং। ইনফেক্ট সবাই তাকে স্ট্রং বলেই জানে। আরোহী আর কিছু না ভেবে চোখের পানি আলতো হাতে চোখে থাকতেই তা মুছে ফেলল। গড়িয়ে পড়তে তো সে দেবে না। এতদিন এত তপস্যা করে নিজের মনকে পাষাণ বানিয়েছে তো কাদার জন্য নয়। সে তো সব প্রস্তুতি নিয়েই এসেছে বাংলাদেশে, সকল পরিস্থিতির সম্মুখীন হওয়ার প্রস্তুতি নিয়েই তো সে এসেছে, কিন্তু আজ এতটুকু কথায় কেন তার চোখে জল? আরোহী আর কিছু না ভেবে ভেতরে গিয়ে দরজা আটকে দিল। আরোহী যাওয়ার সাথে সাথে কেউ আড়াল থেকে বের হল। তার চোখেও জল ছলছল করছে, কিন্তু সে নিরুপায়। অনেকটা দেরি হয়ে গেলেও আশার প্রদীপ তার নিভে নি, আর সেই আশায় বেঁচে আছে সে। আরোহী বক্সটা বিছানার উপর রেখে ফ্রেশ হয়ে আসলো। বক্স খুলতে যাবে, হঠাৎ ফোন কলের শব্দে মনোযোগে ব্যাঘাত ঘটে। আরোহী ফোনের ডিসপ্লেতে তাকিয়ে দেখে আননোন নাম্বার। কল পিক করে লাউড স্পিকার দিয়ে খাটের ওপর রেখে প্যাকেট খুলতে খুলতে বলল, হ্যালো। ওপাশ থেকে রোদসির কণ্ঠ শুনতে পেল আরোহী। হ্যালো আরু, গিফট বক্স পেয়েছিস? আরোহী ভ্রু কুঁচকে একবার গিফট বক্সের দিকে আবার ফোনের দিকে তাকিয়ে বলল, গিফট কি তুমি পাঠাইছ? তা নয়তো কি? সব আমার পছন্দে পাঠিয়েছি, দেখ তোর পছন্দ হয় কি না। তুমি পছন্দ করে পাঠিয়েছ মানে আমার পছন্দ হবেই। আচ্ছা ঠিক আছে, একবার চেক কটে নিস। গায়ে হলুদ, বিয়ে আর রিসিপশন সকল অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা পোশাক দেওয়া হয়েছে। ঠিক আছে। আর শোন, তাড়াতাড়ি চলে আসিস এখানে, কালকে সন্ধ্যায় গায়ে গলদ অনুষ্ঠান। ঠিক আছে রোদ আপু। শোনো। বল। প্যাকেটের উপর নামটা কে লিখছে? কেন আমি? ওহো সরি রে, ভুলে আরোহী চৌধুরী এর জায়গায় খান লিখে ফেলছি। সরি রে, নিজের নাম খান লিখতে গিয়ে তোর নামেও খান বসায় দিছি, সরি রে। আরোহী মুচকি হেসে বলল, ঠিক আছে ঠিক আছে, এত ফর্মালিটিস দেখাতে হবে না। ভালোভাবে প্রস্তুতি নাও বিয়ের জন্য। কাল দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলেই আরোহী ফোন কেটে দিল। ওদিকে রৌদসি ফোন কেটে রাগী দৃষ্টিতে পাশে তাকাল। রৌদসির পাশে আরুষ গালে হাত দিয়ে বসে আছে। কি লিখেছ তুমি আরোহীর গিফট বক্সের উপর? আরুষ সোজা হয়ে বসে পকেটে হাত দিয়ে ফোন বের করে ফোন ঘাঁটতে ঘাঁটতে গাছাড়া ভাব নিয়ে বলল, যা পরিচয় তাই লিখছি, এতে এত ঢং করার কি আছে? যা তুই
তোর না কাল বিয়ে? রৌদ্রী উঠে যেতে যেতে বলল, মাঝে মাঝে আমার মনে হয় তুমি মানব না। রৌদ্রীর কথা শুনে আরুষ রাগী দৃষ্টিতে রৌদ্রীর দিকে তাকাতেই রৌদ্রী মেকি হাসি দিয়ে বলল, হে হে হে, তুমি তো মানব না, মহামানব বলেই এক দৌড়ে বাইরে। আসলে মহামানব কথাটা আরোহী আরুষকে বলতো রাগ করে, আজ রৌদ্রী তা রিপিট করেছে। আরোহী প্যাকেটগুলো খুলে দেখছে সবগুলো পোশাক খুব সুন্দর, তবে সবগুলোই শাড়ি, যা দেখে আরোহী খানিকটা চিন্তায় পড়ে গেল, কারণ সে তো শাড়ি পরতেই পারে না। থাক, পরেরটা পরেই দেখা যাবে, এখন সবগুলো কাবার্ডে রেখে দেওয়াই বেটার। আরোহী সবগুলো কাবার্ডে রেখে বেলকনির উদ্দেশ্যে পা বাড়াবে, হঠাৎ ফোনের শব্দে ভ্রু কুঁচকে ফেলল সে। এত ফোনের যন্ত্রণায় এখন তার ইচ্ছা করছে সবকিছু ছেড়ে ছুড়ে বনবাসে চলল যেতে, কিন্তু সেটা তো আরোহী পারবে না, তাই বিরক্ত হওয়া সত্ত্বেও কল রিসিভ করল সে। হ্যালো ম্যাম, এসকে কোম্পানির সাথে এরকমই আরেকটা কোম্পানি এমন কাজ করে, তাও আবার এসকে কোম্পানির সাথে হাত মিলিয়ে। নাম কি কোম্পানির? ডাবল স্টার কোম্পানি। আরোহী ভ্রু কুঁচকে বলল, ডাবল স্টার? এই নামে কোনো কোম্পানির নাম তো শুনিনি। ম্যাম, এটা নতুন মার্কেট পেয়েছে, কয়েক মাস হয়েছে শুধু, এটা উদ্বোধন হয়েছে। বাহ, ডিম ফুটতে না ফুটতেই ডানা গজিয়েছে, বেশ ভালো। বাট আমি ওখানে যাব না, আমার হয়ে তুমি ওয়ার্নিং লেটারটা পাঠিয়ে দিও তো সুলতান। বলেই আরোহী ফোন কাট করে দেয়। হঠাৎ কিছু একটা মনে হতেই সে গাড়ি নিয়ে বাইরে বের হয়ে গেল। সিটি হসপিটালের সামনে গাড়ি পার্ক করে ভেতরে ঢুকে গেল। 207 নম্বর কেবিনে ঢুকতেই তার নজর কাড়ল এক অতি পরিচিত শুভ্র মানব, কানে স্টেথোস্কোপ লাগিয়ে খানিকটা ঝুঁকে বাচ্চাটির হৃৎস্পন্দন দেখতে দেখতে এটা সেটা বলে হাসছে, সাথে বাচ্চাটিও খিলখিল করে হাসছে। আরোহী দরজায় দাঁড়িয়ে ওই মানবটাকে পর্যবেক্ষণে ব্যস্ত। আরে আপামনি যে! হঠাৎ কারো সম্বোধনে নড়ে চড়ে উঠল আরোহী, ঘাড় ঘুরিয়ে দেখল বাচ্চাটির মায়ের দিকে। এক পলক ডাক্তার আরুষ খানের দিকে তাকিয়ে মুচকি হেসে এগিয়ে গেল বেডের দিকে। বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে বলল, কেমন আছো বাবা? ভালো আন্টি। খাবার আর ঔষধ ঠিকমতো খাচ্ছ তো? ছেলেটি মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, হ্যাঁ, মানে সে খাচ্ছে। আরোহী মুচকি হেসে বলল, গুড বয়। এবার সে আরুষের দিকে ঘুরে বলল, ওকে রিলিজ দিবে কখন ডক্টর? আরুষ এতক্ষণ একদৃষ্টিতে আরোহীকেই দেখছিল, এই মেয়েটাকেই সে এত কষ্ট দিয়েছে। ভাবতেই তার কষ্টে আর নিজের প্রতি রাগে বুক ফেটে যাচ্ছে, অথচ মেয়েটা কত সুন্দর মিথ্যা হাসি দিয়ে সবকিছু আড়াল করে রেখেছে, তার সকল কষ্ট, খারাপ লাগা সবকিছুই একটা মিথ্যা হাসির পিছনে লুকিয়ে আছে। আরোহীর প্রশ্নে আরুষ খানিকটা চমকে উঠে আমতা আমতা করে বলল, আগামী 2-1 দিনের মধ্যেই রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, আর বিল ভাউচারটা আমাকে দিয়ে দেবেন, আমি পে করে দেব। বলেই আরোহী বাচ্চার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো। আরুষ আরোহীর যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তার তো বলার কিছুই নেই, কি বলবে সে? আর কোনো মুখে বলবে? আরোহী গাড়ি চালিয়ে একটা বড় বিল্ডিংয়ের সামনে এসে ব্রেক করে, জানালা দিয়ে সেই বিল্ডিংয়ের দিকে তাকাতেই নজরে এলো বিল্ডিংটির নাম চৌধুরী গ্রুপ। আরোহী মুচকি হাসল, মায়ের সাথে অভিমান করে বাবার সাথে ও কথা কম বলে সে, তবে মাঝে মাঝে মেসেজে কথা হতো বাপ বেটির। আরোহী ভেতরে ঢুকে রিসিপশনে আসতেই রিসিপশনের মেয়েটি উঠে দাঁড়াল। কাকে চান? আরোহী ঘাড় ঘুরিয়ে তাকালো মেয়েটার দিকে। ওভার স্টাইলিশ মেয়েটা, চুলগুলো ঘোড়ার লেজের মতো স্ট্রেইট করে কালার করা, আর অতিরিক্ত আটা ময়দা মাখা মুখে। আরোহী নাক মুখ কুঁচকে বলল, আবরার চৌধুরী আছেন? রিসিপশনের মেয়েটি আরোহীর পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করতে লাগল।
আরোহী নিজের দিকে তাকিয়ে দেখে একটা লং শার্ট আর প্যান্ট যা আবার নিচ দিয়ে ফোল্ড করা, মাথায় ক্যাপ আর মুখে মাস্ক, চুলগুলো ছেড়ে দেওয়ার সাথে লেডিস শু। একটা বাচ্চা মেয়ে মনে হচ্ছে তাকে। আমাকে দেখা শেষ হলে যদি বলতেন যে আবরার চৌধুরী কোথায় তাহলে ভালো হতো। রিসিপশনে থাকা মেয়েটা মুখ বেঁকিয়ে বলল, স্যার একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছে, এখন দেখা করা যাবে না। আরোহী ভ্রু কুঁচকে বলল, কত তলায় মিটিং? 7ম তলায়, কিন্তু এখন স্যার দেখা করতে পারবে না। আরোহী মেয়েটার আর কোনো কথা না শুনে লিফটে ঢুকে 7ম বাটন ক্লিক করতেই লিফট বন্ধ হয়ে যায়। রিসিপশনের মেয়েটি বেশ অনেকবার ডাকাতেও আরোহীর কিছু হল না। সে 7ম তলায় উঠে সোজা মিটিং রুমে ঢুকে গেল উইথাউট পারমিশন। হঠাৎ করে মিটিং রুমে কারো প্রবেশে সবাই ঘাড় ঘুরিয়ে আরোহীর দিকে তাকাল। আবরার তখন কোন কিছু নিয়ে ডিসকাস করছিল। হঠাৎ একটা মেয়ে মিটিং রুমে ঢুকাতে তার মনোযোগ নষ্ট হল, কিন্তু মেয়েটাকে দেখা মাত্রই আবরারের বিরক্ত হবার বদলে মুখে এক চিলতে হাসির রেখা দেখা গেল। মেয়েকে চিনতে তার ভুল হয়নি। সেই সোজা দাঁড়িয়ে গেল। আরোহী এগিয়ে আসতে আসতে বলল, কেমন আছেন মিস্টার আবরার চৌধুরী? আবরার মুচকি মুচকি হেসে বলল, আমি তো ভালোই আছি, আপনার কি খবর মিস আরোহী চৌধুরী? আরোহী দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। আবরার ও আলতো হেসে মেয়েকে বুকে টেনে নিল। কতদিন পর সে মেয়েটাকে একটু ছুঁয়ে দিল। খুশিতে আবরারের চোখে জল চলে এসেছে। রুমের সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরার ও আরোহীর দিকে। তারা তো কিছুই বুঝতে পারছে না। খান গ্রুপের এমডি মাহাবিন খান আয়াতকে চেনেন ম্যাম? খুব ভালো গান করেন উনি। আরোহী থমকাল। সুলতান হঠাৎ ফোন করে তার মায়ের কথা বলছে কেন? সুলতান তো জানার কথা না যে মাহাবিন খান আয়াত তারই জন্মদাত্রী মা। হ্যাঁ চিনি, কিন্তু কি হয়েছে সুলতান? ম্যাম আসলে কিছু ইনভেস্টিগেশন করতে গিয়ে খবর পেয়েছি কেউ উনাকে মারার জন্য ষড়যন্ত্র করছে, কিন্তু যে করছে সে আড়ালে থেকে থেকে কলকাঠি নাড়ছে। আরোহী চমকে উঠল। সে জানে তার মায়ের আগেও অনেক শত্রু ছিল, এখন ও আছে, কিন্তু আরোহী তার মাকে নিয়ে কখনোই কোনো চিন্তা করত না, কারণ আয়াত নিজেই নিজের প্রোটেক্ট করতে পারে। কিন্তু কেউ যে সোজা মারার প্ল্যান করবে সেটা আরোহীর ধারণার বাইরে। তুমি খোঁজ নিয়ে দেখো তো কোনো ক্লু পাও কিনা, আর পেলে সরাসরি আমাকে জানাবে। আসলে ম্যাম, আজ নাকি উনার বাড়িতে কি অনুষ্ঠান আছে আর কেউ একজন সেটাকেই কেন্দ্র করে তার ছক সাজাচ্ছে। আরোহী ভ্রু কুঁচকাল, সন্দিহান কণ্ঠে বলল, এত কথা তুমি কি করে জানলে সুলতান? সুলতান খানিকক্ষণ নীরব থেকে বলল, ম্যাম আপনি সাজিদ খন্দকারের ডেস্কে তারই এমপ্লি দিয়ে একটা গোপন ক্যামেরা সেট করিয়েছি, সাজিদ খন্দকার তা জানে না। তার ডেস্কে কি কথা হয় সব রেকর্ড হয়ে যায়। সেখানেই সাজিদ খন্দকার কাকে যেন বলছিল মাহাবিন খান আয়াতকে মারার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সে না, তার চেয়েও বড় মাপের কেউ করছে। আমি জানার সাথে সাথেই আপনাকে বললাম। অনেক বড় বিজনেসম্যান উনি, সাথে খুব ভালো মানুষও। উনাকে কেউ মারার চেষ্টা করতে পারে। আর কিছু জানো? ম্যাম আমি যতটুকু বুঝতে পারছি তা হচ্ছে আজ ওই অনুষ্ঠানেই কেউ ছদ্মবেশ ধরে ঢুকতে পারে। ম্যাম আমি সিউর না, তবে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, অনেক বছর ধরে তো এসব নিয়ে ঘাটাঘাটি করি, তাই এসব দিকে সন্দেহের প্রবণতাটা বেশি। ইটস ওকে, তুমি দেখো আর রেকর্ডটা আমার ফোনে পাঠিয়ে দাও। জি ম্যাম। আরোহী কল কেটে ঘড়িতে সময় দেখে নিল বিকেল 5টা। আরোহী তড়িঘড়ি করে সেইম ড্রেস আপে বেরিয়ে গেল কোন এক গুরুত্বপূর্ণ কার্য সিদ্ধি করার জন্য। 7 বারের মতো ফোনের রিংটোন বাজতে বাজতে কেটে গেল, যা দেখে আরোহী দীর্ঘশ্বাস ফেলল। পুনরায় আবার সশব্দে বেজে উঠতেই আরোহী নির্লিপ্ততা ভঙ্গিতে বসে থেকে ফোনটা পিক করে কানে দিল। আরুর বাচ্চা আরু, ফোন কই আর তুই কই? ফোন ধরতেই পারবি না তো ইউজ করিস কেন?
ফার্স্ট অফ অল আমি আয়ুর বাচ্চা আরু, সেকেন্ড আমি ব্যস্ত ছিলাম। আরোহীর ঝরঝরে পরিষ্কার কণ্ঠ। ওপর পাশ থেকে আওয়াজ শোনা গেল না, শোনা গেল কেবলমাত্র দীর্ঘশ্বাস। তুই কি আসবি না? রৌদ্শির কণ্ঠে অনুরোধ। আরোহী বিরক্তি নিয়ে বলল, আমি কি একবারও বলেছি আসব না? তুমি গায়ে হলুদের আসরে বসো, আমি আসছি। রৌদ্শি হাসল, তার বোনটা এমনই, যা বলবে তাই করবে, যদি সে একবারও বলে সে যাবে তাহলে সে যাবেই। ঠিক আছে, চলে আয় তাড়াতাড়ি, বেশি ওয়েট করাস না। শোনো রোদ আপু। হুম বল। আরোহী আমতা আমতা করে বলল, আমি কিন্তু শাড়ি পরতে পারি না, আমি শাড়ি পরব না। তোকে নিজে পরতে হবে না, তুই নিয়ে আসো, আমি পরিয়ে দেব। আরোহী ইচ্ছে না থাকা সত্ত্বেও বলল, ঠিক আছে। বলেই ফোন কেটে হাতঘড়ির দিকে তাকিয়ে দেখে সবে সন্ধ্যা 7টা বাজতে চলল। আরোহী একটা দীর্ঘ শ্বাস ফেলে কাবার্ড থেকে কাঁচা হলুদ রঙের একটা শাড়ি বের করল। শাড়ির উপর খুব সুন্দর পাথরের পুঁথি দিয়ে ডিজাইন করা, যা বেশ গর্জিয়াস না হলেও স্ট্যান্ডার্ড। আরও ব্যাগে শাড়ি পরার সকল কিছু নিয়ে একটা হলদে রঙের লং শার্ট আর প্যান্ট পরে মাস্ক লাগিয়ে বের হয়ে গেল। আজ প্রায় 9 বছর পর আরোহী এসে দাঁড়িয়েছে খান মেনশনের সামনে। এই খান বাড়িতেই তো তার অঢেল স্মৃতি জড়িয়ে আছে, কত হাসি, আড্ডা, কষ্ট পাওয়া, কান্না করা সবই আছে। কত সূক্ষ্ম বিষয়ে সে কেঁদে কেটে বাড়ি মাথায় করত, আর এখন কত হাজারো ব্যথা বুকে বহন করে হাসি মুখে কাটিয়ে দিচ্ছে, সে খবর কি কেউ জানে? সকল অভিমান একপাশে রেখেই তো আজ সে খান বাড়িতে পা দিচ্ছে, কিন্তু সবার উপর থেকে অভিমান কমলেও দুটো মানুষের উপর থেকে অভিমান তার কমবে না। আরোহী গেইট ঢেলে ভেতরে ঢুকতেই খেয়াল করল আজ খান মেনশন ফেরি লাইট দিয়ে আর ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো, চারপাশে মানুষের ভিড়। কেউ কেউ আরোহীকে অবাক চোখেও দেখছে, আরোহী মাস্কের আড়ালেই হাসল। মানুষদের এই দৃষ্টি যে তার বড্ড চেনা, তার এই অদ্ভুত লুকের জন্য। সে দ্রুত পায়ে এগিয়ে গেল বাড়ির ভেতর। অনেক চেনা মুখ, ভীষণ প্রিয় মুখ এখানে আছে, কিন্তু কেউ হয়তো তাকে চিনতে পারছে না। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে গিয়ে আরোহী থমকে গেল, চোখ দুটো ছলছল করে উঠল। একদৃষ্টিতে তাকিয়ে রইল সবুজ রঙের শাড়ি পরা মহিলার দিকে। সিঁড়ি বেয়ে নেমে আসছে আয়াত। এত বড় বড় দুটো মেয়ে আছে তার, অথচ কেউ দেখলে বোঝার উপায় নেই তার পুরনো অ্যাটিটিউড এর বিন্দু পরিমাণও কমেনি। হাতে ব্র্যান্ডের ঘড়ি, মোবাইল টিপতে টিপতে নিচে নেমে আসছে। আর তার চুলগুলো খোপা করে ফুল লাগানো, ফুলগুলো নিশ্চয়ই তার বাবা লাগিয়ে দিয়েছে। আয়াত খোপা করলে আবরার সেই খোপায় ফুল লাগিয়ে দেয়, এটা তাদের পুরনো অভ্যাস, যা আরোহী ছোটবেলা থেকেই দেখে আসছে। আরোহী হাসল, কত ভালোবাসা তার বাবা মায়ের মাঝে। আয়াত নিচে নেমে রান্নাঘরের দিকে চলে গেল। আরোহী এক পলক তার মায়ের যাওয়ার দিকে তাকিয়ে উপরে চলে গেল। দোতলায় সবচেয়ে শেষ রুমটা আরুশ খানের, তার অপোজিটের রুমটা মিরাজ ভাইয়ের। তার থেকে সামনে দুটো রুম পরেই রোদশি আপুর রুম। এই বাড়ির আনাচে কানাচে সকল কিছু আরোহীর মুখস্থ, তবে এত বছরে একটুকুও চেঞ্জ হয়নি দেখে বেশ চমকে সে। আরোহী রোদশি আপু রুমের সামনে এসে সোজা ঢুকে পড়ল রুমের ভেতরে। আরোহীকে দেখে রোদশি বসা থেকে উঠে দাঁড়াল। রুমের মধ্যে বেশ একটা মানুষ ছিল না, সব রোদশি আপুর কলিগ কয়েকজন। সে তাদের অনুরোধ করে বের করে দিল রুম থেকে, সোজা দরজাটা লাগিয়ে দিল। আরোহী বিছানার উপর বসে ব্যাগ থেকে শাড়ি টাড়ি সব বের করলাম। এই প্রথম মাস্ক খুলল রোদসি আপুর সামনে। আপু এগিয়ে এসে আরোহীর মুখটা আজলে তুলে বলল, মাশা আল্লাহ, আমার বোনটা খুব সুন্দর দেখতে হয়েছে, একদম আয়ুমার মতো। তুই ছোট থেকেই খুব সুন্দর ছিলি, কারো নজর না লাগুক, যা ফ্রেশ হয়ে আয়।
আরোহী আর কোন কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আসতেই দেখে রৌদ্রী শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রৌদ্রী আরোহীকে শাড়ি পরিয়ে তাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে চুলগুলো সেট করতে করতে বলল, দেখলি আরু, তোর ভাগ্যটা কত ভালো, যার বিয়েতে এসেছিল সেই তোকে সাজিয়ে দিচ্ছে। এত ভালো ভাগ্য কজন পায় বল। আরোহী মুচকি হাসল। দেখতে হবে না কার বোনটা। সব সেট করা শেষ করে রৌদ্রী তার ড্রয়ার থেকে কিছু অর্নামেন্টস বের করে আরোহীকে পরাতে পরাতে বলল, আরু, আজ আমি বেশ অবাক হচ্ছি রে। আরোহী ভ্রু কুঁচকে বলল, কেন? না মানে তুই তো সাজতেন একদমই চাস না, তাহলে আজ আমি যেভাবে বলছি সেভাবেই কিভাবে সাজছিস? আমি তো অবাক। আরোহী ঘাড় ঘুরিয়ে রৌদ্রীর দিকে তাকিয়ে বলল, তোমার মনে আছে কি না জানি না, তবে আমার মনে আছে অনেক বছর আগে আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার বিয়েতে আমি তোমার মন মতো সাজব, তাই তুমি সাজাচ্ছ আমি চুপ করে দেখছি, কারণ আরোহী চৌধুরী কখনো তার কথার খেলাপ করে না। বলেই উঠে দাঁড়ালাম, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে আয়নায় দেখতে লাগলাম, না খারাপ লাগছে না। রৌদ্রী আপু আমার সামনে এসে আমার দিকে তাকিয়ে নিজের চোখের কোণা থেকে কাজল এনে আমার কানের পিছনে লাগিয়ে বলল, আমি কুসংস্কার বিশ্বাস করি না, তবে তোর ক্ষেত্রে রিস্ক নিতেও চাই না। অনেক সুন্দর লাগছে, একদম পরীর বাচ্চা, যদিও তুই পরীর বাচ্চাই। আরোহী আর চোখে রৌদ্রীর দিকে তাকিয়ে বলল, হইছে, পাম মারা শেষ হইছে। এত পাম তুমি দিতে পারো, যদি আমি নিতে পারতাম আই থিঙ্ক এতদিনে আকাশে উড়ে যেতাম। হঠাৎ দরজায় কেউ নক করতেই আরোহী আর রৌদ্রী একে অপরের দিকে তাকাল। রৌদ্রী এগিয়ে গিয়ে দরজাটা খুলতেই আরোহীর নজর গেল দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। চোখ দুটো ছলছল করে উঠল আবারও। ফুপিমা। আরোহীর কাপা কণ্ঠ। রাইসা চমকে উঠল, দৃষ্টি রৌদ্রীকে পেরিয়ে ছুটে গেল তারই পিছনে দাঁড়িয়ে থাকা হলুদ রঙের শাড়ি পরা মেয়েটার উপর। ফর্সা মসৃণ গায়ের রং আর বড় বড় পাপড়ি বিশিষ্ট টানা চোখই যেন জানান দিচ্ছে এটা তার সেই ছোট্ট আদরের আরু। রাইসা পুনরায় রৌদ্রীর দিকে তাকালো, চোখ দুটো তার ছলছল করছে, ইশারায় জানতে চাইল এটা কি সত্যিই আরু। রৌদ্রী মায়ের ইশারা মর্মার্থ বুঝতে সক্ষম। সেও মাথা ঝাঁকিয়ে উত্তর দিল যে সে যা দেখছে তাই সত্যি। রাইসা ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করতে লাগল, চোখের পানি লুকানোর জন্য তৎক্ষণাৎ বিপরীত দিকে ঘুরে দাঁড়াল। আরোহী এগিয়ে গেল তার প্রিয় মানুষটার দিকে। ছোট থেকে কি কাজ নেই যা দুজন মিলে করেনি? কত হাসি তামাশা, কত আড্ডার স্মৃতি জমা আছে হৃদয়ের মণিকোঠায়। আরোহী হুট করে গিয়ে রাইসার পিছনে থেকে জড়িয়ে ধরল। আমার সাথে কথা বলবে না ফুপিমা? রাইসা কান্না আটকানোর চেষ্টায় খানিকটা কেঁপে উঠল, খানিকটা থেমে থেমে বলল, ছাড় আমাকে। আমি তোর কেউ না, আর না তুই আমার কেউ হস। আরোহী আরো শক্ত করে জাপটে ধরে আদুরে কণ্ঠে বলল, সরি তো ফুপিমা, ইউ নো না ফুপিমা, অ্যারো লাভস ইউ ভেরি মাচ। রাইসা বাচ্চাদের মতো নাক টানতে টানতে বলল, লাভ না ছাই, তুই তো একটুকুও ভালোবাসিস না আমাকে। ভালোবাসলে কি এত বছর এই ফুপি থেকে দূরে থাকতি নাকি? মানলাম ওই দিন একটু বেশিই হয়ে গিয়েছিল, তাই বলে সবাইকে ছেড়ে চলে যেতে হবে নাকি? এত জেদ কেন তোর? ওফ ফুপিমা, তুমি কি আজ আমাকে ঝাপটে ধরে রাখবে নাকি? তোমার মেয়ের না আজ বিয়ে, যাও ওকে ধরে কিছু কান্না কাটি করো যাও। আরোহীর কথা শুনে রাইসা সোজা হয়ে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে বলল, আরে হে, আমি তো এসেছিলাম রোদকে ডেকে নিয়ে যেতে, সবাই ওর জন্য অপেক্ষা করছে। তোর জন্যই তো ভুলে গেলাম। যা হোক আমি গেলাম, ওর শেষ হলে নিচে নিয়ে আসো তো। রাইসা রৌদ্রীর কাছে এসে গালে হাত রেখে আলতো ছুঁয়ে কাদো কাদো কণ্ঠে বলল, মাশা আল্লাহ, অনেক মিষ্টি লাগছে আমার ডাক্তারনিকে।
বেঁচে থাক মা, সুখে থাক। পিছনে থেকে আরোহী বলে উঠল, রোদ আপু, এক কাজ করো, এক গ্লাস পানিতে তোমার আঙুল নাড়িয়ে ফুপিমাকে খেতে দাও। রোদসী ভ্রু কুঁচকে আরোহীর দিকে তাকিয়ে বলল, কেন? আরে ফুপিমাই তো বলল তোমাকে নাকি মিষ্টি লাগছে, এখন সত্যি সত্যি মিষ্টি লাগছে কি না একটু চেখে দেখো। বলেই সে মুখ টিপে হাসল। আরোহীর কথা শুনে রোদসী ও মুচকি হাসল। রাইসা ঘাড় ঘুরিয়ে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, বেশি পাকা হয়ে গেছিস না? বাদরামি করিস আমার সাথে? তাড়াতাড়ি নিয়ে আয় ওকে। আরোহী ঠোঁট বেঁকিয়ে বলল, হে হে, যত দোষ নন্দ ঘোষ আর কি। যাও যাও, নিয়ে আসছি তোমার ডাক্তারনি মাইয়ারে। রাইসা মুচকি হেসে আরোহীর মাথায় একটা থাপ্পড় দিয়ে চলে গেল। আরোহী কোমরে হাত দিয়ে রোদসীর দিকে তাকিয়ে বলল, শেষ আপনার সাজুগুজু? এবার যেতে পারি আমরা? রোদসী মুচকি হেসে আরোহীর কাছে এসে তার মুখটা আজলে তুলে কপালে একটা চুমু খেয়ে বলল, আমি জানি আরও তুই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এমন বিহেভ করছিস। আমি এও জানি তুই কিছু কিছু বিষয় নিয়ে বেশ দোটানায় আছিস। আমি কিছু জিজ্ঞেস করব না তোকে, বাট একটা কথাই বলবো, কিছু কিছু সময় বিবেক থেকে আবেগকেই বেশি গুরুত্ব দিতে হয়। কিছু জিনিসের ডিসিশন বিবেক নিতে অক্ষম, যা আবেগ খুব সহজেই নিতে পারে। নিজের মনের কথা শোন, খুঁজে দেখ তোর মন কি চায়। আরোহী কিছু বলল না। রোদসী ও আর কথা বাড়াল না। চল নিচে যাই। হঠাৎ আরোহীর ফোনে কল আসায় সে রোদসীকে এগুতে বলে ফোনটা পিক করে। রোদসী এক পলক আরোহীর দিকে তাকিয়ে ধীর পায়ে রুম থেকে বের হল। হ্যাঁ সুলতান, বলো। অপর পাশ থেকে কিছু বলতেই আরোহী বাঁকা হেসে বলল, তুমি একটু খাতির যত্ন করো, শত হোক আরোহী চৌধুরীর মেহমান বলে কথা, যত্নের যেন কমতি না থাকে। আমি পড়ে আসছি। বলেই আরোহী ফোনটা রেখে এক পলক নিজেকে আয়নায় পরখ করে বেরিয়ে গেল রুম থেকে। আরোহী রুম থেকে বের হয়ে এক পলক আরুষের রুমের দিকে তাকাল। সেটা বন্ধ। সামনে তাকাতেই দেখল মিরাজের রুমের দরজাটা খোলা। আরোহী ধীর পায়ে এগিয়ে গেল মিরাজের রুমের দিকে। ভেতরে উকি দিয়ে দেখল কেউ আছে নাকি। কাউকে না দেখতে পেয়ে ভেতরে ঢুকল সে। ছোটবেলা থেকে মিরাজের রুমটা তার ভীষণ পছন্দের। বিছানার উপর বসে কিছু একটা ভাবছে, হঠাৎ কোথা থেকে যেন একটা তোয়ালে উড়ে এসে পড়ল ঠিক আরুর মাথায়। তোয়ালে সরিয়ে সামনে তাকাতেই দেখল মিরাজ শেরওয়ানি পরে গায়ে পারফিউম লাগাচ্ছে। হয়তো সে আরুকে খেয়াল করেনি। মীর ভাইয়া। ও রোদ, তোর না গায়ে হ। মিরাজ থমকে গেল। এটা তো রোদের কণ্ঠ না। তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকাল সে। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে চিনতে তার মোটেও ভুল হয়নি। মিরাজ ধীর পায়ে এগিয়ে এসে আরোহীর গাল জড়িয়ে ধরে বলল, বনু তুই? আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন? তুমি সত্যিই দেখছ ভাইয়া। আরোহী জোরে একটা চিমটি কাটল মিরাজের হাতে। মিরাজ শব্দ করে সেখানে ডলতে ডলতে বলল, তুই কখন এলি আরু? জানিস তুই তোর এই ভাইটা তোকে কতটা মিস করছে? জানি তো, তুমি আমাকে অনেক অনেক মিস করছো, তাই তো আসলাম তোমাকে দেখতে। তুই কি আবার চলে যাবি আরু? আরোহী মুচকি হেসে বলল, সে কথা পরে হবে, এখন তাড়াতাড়ি রেডি হও, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বলেই আরোহী রুম থেকে বের হয়ে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল হলো সবাই কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আরোহী নিচে নেমে আসতেই তার নজর কাড়ল মেরুন রঙের শাড়ি পরা মহিলার দিকে। মাথায় আধা পাকা চুল অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আরোহী এগিয়ে গেল সেই মহিলার দিকে। মামিমা। মীরা চুপ করে আরোহীকেই পর্যবেক্ষণ করছে। আরোহী আদুরে কণ্ঠে বলে উঠল, মামিমা।
আমাকে চিনতে পারছো না? আমি আরোহী। মীরা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আরোহী? আরু, তুই এতদিন পর? আই কান্ট বিলিভ দিস। আরোহী মুচকি হেসে মীরাকে জড়িয়ে ধরে বলল, আমি সত্যিই এসেছি মামিমা। মীরা আরোহীর কপালে চুমু খেয়ে বলল, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, মাশা আল্লাহ। আরোহী একে একে সবার সাথে এই কথা হল। সবাই খুব বেশি অবাক হয়েছে আরোহীকে দেখে। আরোহীর অস্থির মন এদিক সেদিকে তাকাচ্ছে এক পলক সেই মানুষটাকে দেখার তৃষ্ণায়। হঠাৎ তার চোখ যায় খান মেনশনের মেইন গেইটে। ব্ল্যাক শার্টের হাতা ফোল্ড করতে করতে এদিকেই এগিয়ে আসছে আরুশ খান। কাছাকাছি আসতেই আরোহীর চোখ পড়ে আরুষের চোখে, দৃষ্টি শান্ত তার। আরুষ থেমে গেল। আরোহী ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে। আরুষ ভাবল হয়তো আরু তার সাথে এই কথা বলতে আসছে, কিন্তু তার ধারণা পুরোপুরিভাবে মিথ্যা প্রমাণ করে আরোহী তাকে পাশ কাটিয়ে পিছনে চলে গেল। অনুষ্ঠান প্রায় শেষ দিকে। আরোহী সবার সাথে এই কথা বলেছে টুকটাক, কিন্তু তার মায়ের সাথে না। মায়ের উপর তার বড্ড অভিমান। আরোহী আনমনেই হাঁটছিল পুলের পাশ দিয়ে। হঠাৎ একটা ইট বা পাথর জাতীয় কিছুতে পা আটকে পুলের উপর পড়ে যেতে নিলে কেউ তার হাত ধরে আটকায়। আরোহী পিছনে তাকিয়ে দেখল তার হাত ধরে নির্লিপ্ততা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আয়াত। চোখে কালো ফ্রেমের চশমা থাকায় চোখ দুটির ভাষা ঠিক ঠাউর করতে পারছে না আরু। আয়াত টান দিয়ে আরুকে সোজা করে দাঁড় করাল। আরোহী কিছু বলতে নিবে তার আগেই আয়াত তার দিকে দৃষ্টি নিবন্ধ রেখেই বলল, সাবধানে দেখে শুনে চলাফেরা করবেন তো মিস আরোহী চৌধুরী। বলেই গটগট পায়ে চলে গেল। আরোহী নাক ফুলিয়ে মায়ের যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। কই সে রাগ করে কথা বলবে? তা না, উল্টো তার উপর রাগ করে কথা বলছে। আরও তো বলেই গিয়েছিল তার মা তো মাহাবিন খান আয়াত, যে সবার থেকে ডিফারেন্ট চরিত্র বহন করে। আরোহী নিজের মায়ের কথা চিন্তা করছে আর হাঁটছে। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠ শুনে পেয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো আরোহী। আরুষ দাঁড়িয়ে। আরোহী পিছনে ঘুরে আরুষের দিকে খানিকটা এগিয়ে গেল। কিছু বলবেন ডক্টর আরুষ খান? আরু, আমি সত্যি সরি। ফার্স্ট অফ অল আমি আরোহী চৌধুরী, নট আরু। সেকেন্ড, সরি বলছেন কেন? আমার সকল কাজের জন্য আমি দুঃখিত আরোহী, আমি সত্যিই সরি। আরোহী ভ্রু কুঁচকে তাকালো আরুষের দিকে। দেখুন ডক্টর, আমি একজন সাইকো, সাথে ভীষণ ছোট আমার মন মানসিকতা। এটা আমার কথা নয়, এক সময় আমার ভীষণ প্রিয় একজন মানুষের কথা, যা এখন শুধুমাত্র এই স্মৃতি আমার কাছে। আজ আমি আপনার কাছে একজন সাধারণ মানুষ, আর আপনি আমার কাছে একজন সাধারণ ডক্টর, আর কিছুই না। আশা করি আমার কথার মর্মার্থ বুঝতে আপনি সক্ষম। বলেই আরোহী পিছনে ঘুরে গটগট পায়ে চলে গেল। আরুষ ঠিক একই জায়গায় থম মেরে দাঁড়িয়ে রইল, কিছু বলল ও না, আর না আরুকে আটকাল। কোনো অধিকারে আটকাবে সে আরুকে? আজ তার হাতে তো কোনো অধিকারই অবশিষ্ট নেই, যা ছিল তা আরু চলে যাবার সময় সব ছিন্ন করে চলে গিয়েছিল। আরু হেঁটে স্টেজের দিকে যেতেই শুনতে পেল কেউ একজন অ্যানাউন্সমেন্ট করছে তার মাকে গান গাইতে। এখন আর আয়াত গান করে না, মনোযোগ দিয়ে ব্যবসাটায় সামলায়, তাই বহুদিন পর মায়ের গলার গানের লোভটা সে সামলাতে পারেনি। দ্রুত পায়ে স্টেজের এক কোনায় গিয়ে চেয়ারে বসে পড়ল। আয়াত স্টেজে মাইক নিয়ে দাঁড়িয়ে আছে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম তারে, যাও পাখি বলো তারে, সে যেন বলে না মরে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এ আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপার একা। বুকের ভেতর নোনা ব্যথা,
চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপার একা, যাও পাখি বলো তারে, সে যেন বলে না মরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। বাকিটা নিজ দায়িত্বে শুনে নেবেন। গান শেষ হতেই চারপাশ মুখরিত হল করতালির শব্দে। এত পুরানো একটা গান এতদিন পর এত সুন্দরভাবে উপস্থাপন করাই বেশ ভালো লাগলো সবার। অনুষ্ঠান প্রায় শেষ দিকে আরোহী ঠিক একই জায়গায় বসে ফোন ঘাঁটছে, হঠাৎ তার সামনে কেউ খাবার ধরায় সে চমকে উঠল। ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে। এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? আমি কি কখনো তোকে খাইয়ে দেইনি? নে তাড়াতাড়ি হাঁ কর, আমার আবার সময় নেই তোকে 2-3 ঘন্টা নিয়ে খাওয়ানোর। মিরাজের কথা শুনে আরোহী তৎক্ষণাৎ মুখ খুলে হাঁ করল। মিরাজ খাবারটা মুখে দিয়ে সোজা হয়ে বসল, আরোহীর দিকে তাকিয়ে মুচকি হেসে তার মুখে লেগে থাকা খাবার হাত দিয়ে মুছতে মুছতে বলল, তোর ছোটবেলার স্বভাবটা এখনো যায়নি আরু। খাবার সময় মুখের সাইডে খাবার লাগানো কি তোর অভ্যাসে পরিণত হয়েছে নাকি? আরোহী দাঁত কেলিয়ে হেসে বলল, ওটা অভ্যাস না ভাইয়া, ওটা বদভ্যেস হবে। মিরাজ মুখ বেঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বুঝছি, তাড়াতাড়ি খা। হঠাৎ আরোহীর ফোনে কল আসায় আরোহী এক পলক মিরাজের দিকে তাকিয়ে ফোনটা পিক করল। হ্যাঁ সুলতান বলো। অপর পাশ থেকে সুলতান কিছু বলতেই আরোহী উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আচ্ছা তুমি বসো আমি আসছি। বলেই আরোহী ফোনটা কেটে মিরাজের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমার এক্ষুনি যেতে হবে, একটা দরকারি কাজ আছে। মিরাজ কিছু বলতে নিবে তার আগেই আরোহী চলে গেল। মিরাজ নিজের খাবার নিজে মুখে নিয়ে চিবাতে চিবাতে আরোহীর যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই মেয়েটা আর ঠিক হবে না, হাতে পায়ে শুধু লম্বাই হলো, স্বভাব একটুও চেঞ্জ হলো না। আগেও নিজের কথা শেষ হলে কারো কথা শোনার প্রয়োজন মনে করত না, এখনও সেই একই। আর এই জন্য কত কিছু যে সাফার করবে তার কোনো ঠিক ঠিকানাই নেই। বলেই চেয়ারে বসে খাবার খেতে লাগল। আরও গাড়ি নেওয়ার জন্য পার্কিং এরিয়াতে এসে দাঁড়াল। হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠল, যেই কাজে যাচ্ছ সেটা মোটেও সহজ নয়, নিজের রাগ কন্ট্রোল করতে শিখো, সবসময় চোখ কান খোলা রাখবে আর প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভেবে চিনতে নেবে। তোমার এই ছোট্ট পদক্ষেপ যেন কারো ক্ষতির কারণ না হয়, আর সব কিছু বিবেক দিয়ে বিচার করতে যাবে না, আর নিজের হাতে আইন তুলে নিলেও প্রুফ রাখবে না। তোমার মা ও কোন কাজে প্রমাণ রাখত না, আশা করছি তুমিও রাখবে না। পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো আরোহী। সবুজ রঙের শাড়ি পরিহিতা আয়াতকে নজরে এলো তার, চোখের গাঢ় চাহনি যেন মোটা কালো ফ্রেমের নিচে আড়াল করতে চাইছে। চুলগুলো এখনো সেই আগের মতো লম্বা, কণ্ঠে সেই তেজ। আরোহী কিছু না বলে গাড়িতে উঠে পার্কিং এরিয়া থেকে বের হল। সাইড মিরর দিয়ে এখনো আয়াতের অবয়ব স্পষ্ট। আরোহীর একটা জিনিসই খটকা লাগছে, সে যে কোনো অপারেশনে যাচ্ছে সেটা তার মা কি করে জানল? তার মানে তার মা জানত তার উপর কেউ আক্রমণ করবে। জানতি যখন কোন স্টেপ কেন নেয়নি? আরোহীর ভরসায় উত্তর মেলে না। আরোহী একটা দীর্ঘ শ্বাস ফেলে গাড়ির স্টিয়ারিং ঘুরাল। নিজের অ্যাপার্টমেন্টের সামনে এসে পার্ক করে গাড়ি থেকে নেমে আশপাশে তাকিয়ে মোবাইলে কারো নম্বর ডায়াল করতে করতে ভেতরে ঢুকল। ফোনটা লাউডস্পিকার দিয়ে কাবার্ড থেকে একটা কালো রঙের লং শার্ট আর কালো প্যান্ট বের করল। হ্যালো। জি ম্যাম। 5 মিনিটের মধ্যে আমার বাইকটা অ্যাপার্টমেন্টের সামনে দেখতে চাই, অ্যাট এনি কষ্ট। জি ম্যাম, আমি এক্ষুনি বের করছি। হুম। বলেই আরোহী ফোন রেখে ওয়াশরুমে ঢুকে পড়ল। শার্ট আর প্যান্ট পরে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো শক্ত করে খোপা করে মুখে মাস্ক লাগাল, হাতে হ্যান্ড গ্লাভস আর পায়ে লেডিস ব্ল্যাক শু।
আয়নাতে এক পলক দেখে বিড়বিড় করে বলল, কমপ্লিট। অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে নিচে আসতেই দেখল সাইডে একটা কালো রঙের বাইক দাঁড় করানো, এর উপর চাবি ঝুলছে। আরোহী আর কিছু না ভেবে বাইকে উঠে বাইক স্টার্ট দিল। প্রায় 20 মিনিটের মাথায় আরোহীর বাইক এসে থামল একটা পুরনো বাড়ির সামনে। পুরান ঢাকার ভেতরে হওয়ায় আশেপাশে অনেক পুরানো বাড়ি আছে। আরোহী বাইক পার্ক করে চাবিটা পকেটে ঢুকাতে ঢুকাতে ভেতরে ঢুকল। লাল টাইটের নিচে চেয়ারে হাত পা সাথে মুখ ও বাঁধা একটা 28 কি 29 বছরের যুবক। আরোহী ভ্রু কুঁচকে আশেপাশে তাকালো। রুমে সুলতান আর তার আন্ডারের একজন লোক আছে। আরোহী সুলতানকে ইশারা করতেই সুলতান তার হাতে থাকা রিভলভারটা আরোহীর হাতে দিল। আরোহী রিভলভারের গুলির সংখ্যা যাচাই করে রিভলভারটা স্টার্ট করে ছেলেটার সামনে বসে রিভলভার কপালে ঘষতে ঘষতে তার মুখ থেকে টেপটা খুলল। সামনে কারো উপস্থিতি টের পেয়ে ছেলেটা নেতিয়ে যাওয়া চোখ খুলে তাকালো আরোহীর দিকে। কার আদেশে মাহাবিন খান আয়াতের উপর হামলার পরিকল্পনা করেছিস? আয়াতের হুঙ্কারে ছেলেটা খানিকটা কেঁপে উঠল, কিন্তু কিছুই বলল না। আরোহী ভ্রু কুঁচকাল। কি হলো, কথা বল, কে আদেশ করেছে তোকে মাহাবিন খান আয়াতকে মেরে ফেলতে? জানি না। জানিস তুই, আমাকে বললে আমি তোকে জানে মারব না, আর যদি না বলিস? ছেলেটা ফুফাতে ফুফাতে বলল। বলবো না, আমি কিছু বলবো না, মেরে ফেললেও না। আরোহী হাসল। বাহ, জেদ দেখছি ভালোই আছে, কিন্তু আমার সাথে জেদ আমার একদম পছন্দ না। আমাকে চিনিস তুই? না, চিনি না, চিনতেও চাই না। ওই আয়াতকে মেরে ফেললে তোর কি? তোর তো কিছু হয় না আয়াত। আরোহী চেয়ারে আরাম করে গা হেলিয়ে দিয়ে বলল। হুমম, তোর ধারণা একদমই সঠিক নয়। আমাকে তুই চিনিস না এটা ঠিক। আমার পরিচয়টাই আগে দেই তোকে। আমি আরোহী চৌধুরী, স্পেশাল ফোর্স অফিসার, আর আমার দ্বিতীয় পরিচয় আমি মাহাবিন খান আয়াত আর আবরার চৌধুরীর বড় মেয়ে। আমার সামনে আমার মাকে মারার পরিকল্পনা করবি আর আমি তাকিয়ে তাকিয়ে মজা দেখব, সেটা কি করে হয়? ছেলেটা নিভু নিভু চোখে আরোহীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি মাহাবিন খান আয়াতের মেয়ে? আরোহী মুচকি হেসে বলল, বাহ, সোজা তুই থেকে আপনি? ইন্টারেস্টিং। কিন্তু আমরা তো সব খবর নিয়েই আসলাম। তার বড় মেয়ে তো বিদেশে থাকে, অনেক বছর যাবৎ দেশে আসে না সে, বাড়িতে শুধু ছোট মেয়েই থাকে। তাহলে? আরোহী বেশ শব্দ করেই হাসল। তোরা যা তথ্য কালেক্ট করেছিস সেটা যে পুরোপুরিভাবে মিথ্যা তা কিন্তু না, তবে এখন তোর সামনে মাহাবিন খানের মেয়ে বসে আছে সেটাও কিন্তু মিথ্যা না। সো মরতে না চাইলে নামটা ফতাফত বলে দে। ছেলেটার কপাল বেয়ে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। আমি শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললাম, বাঁচতে চাইলে সত্যিটা বলে দে। তোর কাছে অনলি দুটি অপশন আছে। এক, সত্যিটা বলে দে, তোকে ছেড়ে দিব, আর 2, আমার হাতের বন্দুকের 3টা গুলিই তোর নামে করে দিব। অপশন আমার কাছে, চয়েস তোর। ছেলেটা খানিকটা ভয় পেয়ে গেল, আমতা আমতা করে বলল, আমাকে যে পাঠাইছে তার সাথে তো আপনার কোনো শত্রুতা নেই, আছে আপনার মায়ের সাথে। অযথা নিজের শত্রু বাড়াচ্ছেন কেন? এবার আরোহীর বেশ রাগ হল। রিভলভার কপালে ঘষতে ঘষতে হুট করে এই ছেলেটার পায়ে শুট করে দিল। ছেলেটা গগনবিদারী চিৎকার করে উঠল। এদিকে সুলতানের অবস্থা নাজেহাল। আরোহীকে কখনো এতটা রেগে যেতে কিংবা কখনো কারো উপর শুট করতে সে দেখেনি। সুলতান আর যাই হোক এতটুকু বুঝতে পারছে আরোহীর কাছে তার মা কতটা প্রিয়। তুমি কি ভাবছ তুমি আমাকে কিছু না বললে তোমাকে আমি মেরে ফেলব? যদি এটাই তোমার ধারণা হয়ে থাকে তবে আফসোস, তোমার ধারণা পুরোপুরিভাবেই ভুল। আমি মোটেও তোমাকে প্রাণে মারব না। আরোহী চৌধুরী এত সহজ শাস্তি কাউকে দেয় না।
আরোহীর কথা শুনে ছেলেটি অবাক দৃষ্টিতে তাকালো, হয়তো ভাবছে মেয়েটার মাথায় মনে হয় কোনো সমস্যা আছে, নয়তো এতক্ষণ তুই তুই করে হঠাৎ তুমিতে গেল কেন? আর মৃত্যু কি কোনোভাবে সহজ শাস্তি নাকি? ছেলেটার দৃষ্টি লক্ষ্য করে আরোহী মুচকি হাসল। আমি তুই বলি কিংবা তুমি সেটা ব্যাপার না, আর জানো তো পৃথিবীতে সবচেয়ে সহজ শাস্তি হলো মৃত্যুদণ্ড। মরলে তো সবকিছুই শেষ, তার তো সবকিছু থেকেই মুক্তি। সর্বশ্রেষ্ঠ মুক্তি হলো এই মৃত্যু, আর আমি কি করে তোমাকে এত তাড়াতাড়ি মুক্তি দিতে পারি বলো তো? বিবেক বলেও তো একটা কথা আছে। কিছুটা থেমে, তোমাকে আমি একেবারে মারব না, তিলে তিলে শেষ করব সবকিছু। আজ তাহলে আসি কেমন? বলেই আরোহী বসা থেকে উঠে সুলতানের দিকে তাকাল। সুলতান ওকে দিনে 3 বেলা থেকে 1 বেলা শুকনো 2টো রুটি খাবার দিবে, সাথে হাফ গ্লাস পানি। পিছনে দিকে ঘুরে ছেলেটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমি আবার মাহাবিন খানের মতো এত নিষ্ঠুর না, আমার আবার দয়া মায়া অনেক বেশি। বলেই গটগট করে বেরিয়ে গেল ঘর থেকে। সুলতান আরোহীর যাওয়ার দিকেই হা তাকিয়ে আছে। সারাদিনে মাত্র 2টো শুকনো রুটি আর হাফ গ্লাস পানি দিতে বলছে, আবার নিজেকে মানব দরদি বলেও ট্যাগ লাগাচ্ছে। ব্যাপারটা হাস্যকর না? সুলতান ভেবে পায় না মেয়েটা আসলে কি? আরোহী ঘর থেকে বের হয়ে পকেটে হাত দিয়ে চাবি বের করে বাইকে লাগালো। হঠাৎ পকেটে ফোনটা ভাইব্রেট মুডে বেজে উঠল। আরোহী ভ্রু কুঁচকে পকেটে থেকে ফোনটা বের করে ফোনের স্ক্রিনে তাকালো, সেখানে জলজল করছে রোদ আপু নামটা। আরোহীর ভ্রু জোড়া আরও কুঁচকে গেল। 1 ঘন্টাও হয়নি আরোহী খান বাড়ি থেকে বের হয়েছে, তার আগেই মাইয়াটা ফোন দেওয়া শুরু করল। আরোহী একটা দীর্ঘ শ্বাস ফেলে ফোনটা পিক করল। হ্যাঁ বলো। কিরে আরু, কই তুই? সারা বাড়ি চিরুনি তল্লাশি করে ও তোকে খুঁজে পেলাম না, নাটক করিস আমার সাথে? যেখানেই আছিস অনলি 10 মিনিট, অনলি 10 মিনিটের মধ্যে আমি তোকে আমার সামনে দেখতে চাই। এনি কষ্ট। বলেই ঠাস করে ফোনটা কেটে দিল। আরোহী নিজের কান থেকে ফোনটা নামিয়ে চোখ ছোট ছোট করে ফোনের দিকে তাকিয়ে রইল। আনমনে বলে উঠল, সামহাউ রোদ আপু কি আমাকে থ্রেট দিল? আমি দেই সবাইকে থ্রেট, আর উনি আমাকে? হাউ। আরোহীর হঠাৎ মনে হল রোদ তাকে 10 মিনিট টাইম দিয়েছে, কিন্তু আপাতত আরোহী যেখানে আছে সেখানে থেকে উড়াল দিয়ে গেলেও 10 মিনিটে যাওয়া অসম্ভব। আরোহী দীর্ঘ শ্বাস ফেলে বাইক স্টার্ট দিল। প্রায় 40 মিনিটের মাথায় আরোহী এসে পৌঁছাল খান মেনশনে। আরোহী বড় একটা শ্বাস নিয়ে ভেতর ঢুকে সোজা রোদশির রুমে। আরোহী রোদশির রুমে ঢুকতে ঢুকতে মাস্ক খুলল। গরম লাগছে প্রচুর। আরোহীকে দেখে রুমে যারা ছিল ছোট বড় সবাই বের হয়ে গেল। কোনো এক কারণে আরোহী প্রায় সবাই অন্য নজরে দেখে অনেকটা ভয় পায় তাকে, তা নিয়ে আরোহীর কোনো মাথা ব্যথা নেই। রোদসি তখন বসে বসে নিজের হাতের মেহেদি পর্যবেক্ষণ করছে। আরোহীকে দেখে সে উঠে দাঁড়াল। ভ্রু কুঁচকে বলল, কিরে এমন গুন্ডা সেজে আসছিস কেন? আর আধা ঘন্টা লেট। রোদশির কথা শুনে আরোহী দাঁতে দাঁত চেপে বলল, তোমার 7 পুরুষের ভাগ্য হাতে রিভলভার নিয়ে ঢুকিনি, আর তোমার জামাই আমার জন্য এয়ারপ্লেন কিনে দেয়নি যে তুমি যখন বলবা উড়ে উড়ে তোমার কাছে চলে আসব। আহা চটছিস কেন? আমি কি করলাম? আরোহী ভ্রু কুঁচকে রোদশির দিকে তাকিয়ে বলল, কি জন্য আসতে বলেছ সেটা বলো। রোদশি নিজের হাত আরোহীর মুখের সামনে ধরে বলল, মেহেদি দিয়েছি বলতো কেমন হয়েছে? আরোহী বিরক্ত হল, এই মেহেদি দেখানোর জন্য এত জরুরি তলব। বিরক্তি দৃষ্টিতে তাকালো সে রোদশির দিকে। আরোহীর তাকানো দেখে হয়তো রোদশি বুঝতে পারল সে এখন বেশি বেশি করছে, তাই আরোহীর দিকে তাকিয়ে 32 পার্টি দাঁত বের করে হেসে বলল, আরু তুই বরং বস,
আমি দেখি আমার জামাইটা খাইছে নাকি। বলেই তড়িঘড়ি করে বারান্দায় যেতে যেতে মনে মনে বলল, বড় বোন হয়ে ছোট বোনের দৃষ্টিকেই ভয় পায় এমন পিচ মনে হয় এই পৃথিবীতে আমিই একমাত্র। আরোহী রোদশির যাওয়া দেখে কিছু বলতে পারল না, ক্লান্ত সে ভীষণ। রুম থেকে বের হয়ে কিছু দূর হাঁটতেই নজরে এলো তার বাবার অবস্থান। ড্রয়িং রুমের একপাশে চেয়ার টেনে বসে বসে মোবাইল ঘাঁটছে, হয়তো গেম খেলছে আবরার। বুড়ো হচ্ছে অথচ গেইমের এত নেশা। ঠিক এই কারণে আয়াত যে কত মোবাইল ভাঙছে তা আল্লাহই জানে। আরোহী নিচের দিকে তাকিয়ে মুচকি হাসল। ধীর পায়ে এগিয়ে গেল আবরারের দিকে। পাশে একটা চেয়ার টেনে বসল, কিন্তু আবরারের কি আর সেই দিকে খেয়াল আছে? আরোহী বসে বসে তার বাবার গেম খেলাই দেখছে আর বোঝার চেষ্টা করছে আসলে এই গেমের মধ্যে আছেটা কি যাতে এত নেশা। প্রায় মিনিট 5 পরে আবরারের আরেক পাশে এসে বসল আয়াত। আবরারের তাও কোনো খেয়াল নেই। আরোহী আবরারের কাঁধে মাথা রাখতেই আবরারের হুঁশ এলো, ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে। নিজের কাঁধের উপর মেয়ের মাথা দেখে মুচকি হাসল। মোবাইল অফ করে এক হাত দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কখন এলি? আরোহী কাঁধে মাথা রেখেই উত্তর দিল, তুমি যখন গেম খেলায় ব্যস্ত তখন। আবরার হাসল, তার অপর পাশে তাকাতেই নজরে এলো প্রিয়তমার মুখ। আয়াত বসে বসে মোবাইলে কিছু একটা দেখছে। তুমি এখানে? ঘাড় ঘুরিয়ে তাকালো আয়াত। কেন, আসা বারণ নাকি? উহুম, উল্টো বুঝো কেন? আয়াত খানিকক্ষণ চুপ থেকে বলল, আবরার চৌধুরী তোমার মেয়েকে বলো টেবিলে খাবার বাড়া আছে, খেয়ে নিতে। আরোহী ভ্রু কুঁচকে উঠে বসল। আবরারের দিকে তাকিয়ে বলল, বাবা তোমার বউকে বলে দাও আরোহী কারো কাছে খাবার চায়নি। যদি কারো এতই দরদ হয় সে যেন খাইয়ে দেয়, আই ডোন্ট মাইন্ড। আবরার তোমার মেয়েকে বলে দাও কারো এত ঠেকা পড়েনি, কোনো গুন্ডা মেয়েকে খাইয়ে দিতে। আরোহী ভ্রু কুঁচকে আবরারের দিকে তাকিয়ে বলল, বাবা তোমার বউকে বলে দাও নিজের মায়ের সেফটির জন্য গুন্ডামি করলেও এটাকে গুন্ডামি বলা যায় না, এটা সন্তান হিসেবে কর্তব্য। আয়াত মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বলল, আবরার তোমার মেয়েকে বলে দাও নিজের জীবন রিস্কে রেখে অন্যকে বাঁচানোর দরকার নেই, যার জন্য করছে সে নিজেই নিজের সেফটি মেইনটেইন করতে পারে। এই মা মেয়ের কথা বার্তা সব আবরারের মাথার উপর দিয়ে যাচ্ছে। বেচারা একবার বউয়ের দিকে তাকাচ্ছে তো আরেকবার মেয়ের দিকে। এদের এমন ঠেলাঠেলিতে আবরার হতভম্ব হয়ে গেল। এবার আর শুনতে না পেরে সে নিজেই বলে উঠল, উফফ, কি শুরু করলে তোমরা মা মেয়ে? ঝগড়া করতে হলে নিজেদের মধ্যে করো না, মধ্যে দিয়ে আমাকে টানো কেন? আরোহীর দিকে তাকিয়ে বলল, আরোহী তুই কি এখনো খাসনি? আরোহী চুপ করে রইল। আবরার আয়াতের দিকে তাকিয়ে বলল, তুমিও নিশ্চয়ই খাওনি আয়াত? আয়াত শুনেও যেন না শোনার ভান করে রইল। আবরার দীর্ঘ শ্বাস ফেলে বলল, চুপচাপ এখানে বসে থাকো দুজন, আমি আসছি। বলেই চেয়ার উঠে খাবার আনতে চলে গেল। আয়াত আর চোখে আরোহীর দিকে তাকালো, ঠিক একই মুহূর্তে আরোহী ও আয়াতের দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়তেই দুজনই চোখ সরিয়ে নিল, মানে কোনভাবেই কথা বলবে না। প্রায় মিনিট 5 মধ্যেই আবরার এক প্লেট খাবার নিয়ে হাজির। চেয়ার টেনে দুজনের মুখোমুখি বসে নিজ হাতে মেখে প্রথমে আরোহীর মুখে দিল, আরোহী ও ভদ্র মেয়ের মতো মুখে তুলে নিল, পরবর্তীতে আয়াতের মুখে দিল। কে বলবে এরা মা আর মেয়ে? খাবার পর্ব শেষ করে আবরার দুজনের মুখ মুছিয়ে দিতে দিতে বলল, এই বুড়ো বয়সেও যদি আমার এমন দামড়া দামড়া দুটো বাচ্চা পালতে হয় তাহলে আমাকে কি আর কদিন পরে আর পাওয়া যাবে? ভাগ্য ভালো তো ছোটটা এখানে নেই, না হলে তো সেও এসে হা করে বসে থাকত।
আয়াত ভ্রু কুঁচকে আবরারের দিকে তাকিয়ে বলল, তুমি কি কোনোভাবে আমাকে বাচ্চা বললে? আবরার ঠোঁট চেপে হেসে বলল, আরে না, তুমি বাচ্চা হবে কেন? তুমি তো আমার বাচ্চাদের আম্মু, তোমাকে কি বাচ্চা বলা চলে নাকি? দিন যাচ্ছে আর তুমি তো বুড়ি হচ্ছ। আরোহী মা বাবার এমন খুনসুটির মুহূর্তটা নষ্ট না করে নিঃশব্দে চলে এলো। দোতলায় উঠতেই সামনে পড়ল রোদসি, হাতে একটা ওয়ান পিচ সুতি টপস। সে বোধহয় এদিকেই আসছিল। আরুকে দেখা মাত্রই রোদসি বলে উঠল, আরু, তোকেই খুঁজছিলাম। তুই এই গুন্ডা মার্কা লেবাস ছেড়ে এটা পরে নে আর রেস্ট কর। মিরাজ ভাইয়ার পাশের রুমটা গোছানো আছে, ওটাতেই চলে যা। আমি আমার অ্যাপার্টমেন্টেই চলে গেলে ভালো হতো না? রৌদসি বিরক্তিকর দৃষ্টিতে আরোহীর দিকে তাকিয়ে বলল, রাগাস না তো আরু, যা বলছি তাই কর। আর তোকে বললে ও তুই মেহেদি দিবি না, তাই অযথা মুখ খরচ করে লাভ নাই। জাগিয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে থাক। বলেই হাতে কাপড়টা গুজে দিয়ে রৌদসি চলে গেল। আরোহী এক নজর চারপাশটায় চোখ বুলিয়ে নিল। সেই সন্ধ্যায় আয়ুষকে দেখেছিল, তারপর থেকে সে লাপাত্তা। কাউকে কিছু জিজ্ঞেসও করতে পারছে না। কে জানে কে আবার কি মনে করে বসে থাকে, যদিও আরোহী কারো কথার ধার ধারে না। আরোহী আর কিছু না ভেবে মিরাজের পাশের রুমটাই চলে এলো। রুমটা আসলেই বেশ গোছানো। একটা বিছানা, একটা রিডিং টেবিল, কাবার্ড আর একটা ড্রেসিং টেবিল ছাড়া আর কেন আসবাবপত্র নেই রুমটায়। বেশ ছিমছাম। আরোহী হাতে টপস না নিয়ে ফ্রেশ হতে চলে গেল। প্রায় মিনিট 15 পর গোসল শেষ করে বের হয়ে দেখল বিছানার উপর বিভিন্ন শপিং ব্যাগ রাখা। আরোহী চুলটা ভালোভাবে মুছে বিছানায় বসে শপিং ব্যাগ খুলল। শপিং ব্যাগের ভেতরে তার সব অনুষ্ঠানের পরার শাড়ি, যা সে অ্যাপার্টমেন্টের কাবার্ডে রেখেছিল। আরোহী ভ্রু কুঁচকে ভাবতে লাগল, এগুলো আনলো কে? চাবি যদিও রিসিপশনে আছে। মনে হয় রোদ আপু। তাছাড়া আর কে? আরোহী ধরেই নিল এসব রোদসির কাজ। সে সব কিছু কাবার্ডে রেখে লাইট অফ করে বিছানায় শুতে গেল। শোয়া মাত্রই তার চোখে ভর করল শতরাজ্যের ঘুম। হঠাৎ তার ঘুম থেকেই মনে হল দরজা খোলার আওয়াজ পেল। কে আসলো এই অসময়ে ঘরে? কপালে কারো ঠোঁটের স্পর্শ পেতেই চমকে উঠল আরোহী। তবে সেটা সামলে চুপ করে রইল ক্ষণ। আরোহীর অজানা নয় মানুষকে। নিভু নিভু আলোতে মানুষটার অবয়ব স্পষ্ট। আরোহী নড়ল ও না আর না কথা বলল। আরুষ নিচু হয়ে বেশ লম্বা একটা চুমু খেয়ে সরে এলো। নিচু হয়ে হাঁটু ভাঁজ করে বসল ঠিক আরোহীর মুখের সামনে। আরোহীর হাত জড়িয়ে ধরল, বসে রইল বেশ অনেকক্ষণ। বিড়বিড় করে কিছু বলল হয়তো, যা আরোহীর কান পর্যন্ত এলো না। তাতে বেশ বিরক্ত সে। উঠে যাবার আগে শুধু একটা কথাই শোনা গেল, পাখি, পৃথিবীতে যেখানে সুখ আছে সেখানে নিষেধ আছে। একটা সুখ মানে একটা নিষেধ অমান্য করার ফল। আমি কি সেই নিষেধটা অমান্য করতে পারি না? বলেই ধীর পায়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। আরোহী চোখ খুলে তাকাল। মানুষটা রুম ছাড়লেও তার গায়ের গন্ধটা এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে। আরোহী তাচ্ছিল্যে হাসল। তার জীবনটা এত বেরঙিন না হলেও পারত। মাঝরাতে আরোহীর বেশ অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল গায়ে ভীষণ জ্বর। গলাটা বেশ শুকিয়ে আসছে। ঠোঁট দুটো ও বেশ শুষ্ক, কিন্তু উঠার জন্য শরীরে কোনো শক্তিও যেন সে পাচ্ছে না। শুধু আজ নয়, বেশ অনেকদিন ধরেই সে ব্যাপারটা খেয়াল করছে। মাঝে মাঝেই জ্বর হয় তার, গিটে গিটে ব্যথাও হয়। আবার দু একবার মেডিসিন নিলে ঠিক হয়ে যায়। বেশি একটা গুরুত্ব দেয় না সে। কাজের চাপে নিজের প্রতি একদমই খেয়াল করা হয় না তার। নিজের প্রতি বড্ড অবহেলা করা হয় আজকাল। খুব কষ্ট করে চোখ খুলল সে।
উঠে বসে হাত বাড়িয়ে পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে পুরো গ্লাস খালি করে ফেলল। এবার মনে হয় একটু বেটার লাগছে, ভাবল, একবার কি ডাক্তারের শরণাপন্ন হবে। পরবর্তীতে সেটাও মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। এই সামান্য কারণে ডাক্তারের কাছে যাওয়াটা তার কাছে নিতান্তই হাস্যকর ঠেকেছে। বেশি একটা মাথা ঘামালো না এ ব্যাপারে, শুয়ে পড়ল আবারও। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল আরোহীর, মাথাটা ভার ভার লাগছে, মাথায় হাত দিয়েই রুম থেকে বের হল সে, এখনো বেশি একটা মানুষ উঠেনি ঘুম থেকে। সকাল সবে 6টা। ভাবল একবার পুরো বাড়িটা একবার চক্কর দিলে কেমন হয়। পরবর্তীতে মতো ঘুরিয়ে ফেলে হাঁটতে হাঁটতে আটকে যায় একটা রুমের সামনে। দরজাটা বেশ খানিকটা ভিড়ানো। আরোহী খানিকটা উকি দিল দেখার জন্য। হঠাৎই ভেতর থেকে কোনো পরিচিত কণ্ঠ ভেসে আসলো আরোহীর কানে। কোনো অবিবাহিত ছেলের রুমে উকি ঝুঁকি মারা নিশ্চয়ই কোনো ভালো মেয়ের গুণের মধ্যে পড়ে না। তার উপর আমি একজন স্বনামধন্য কার্ডিওলজিস্ট, একজন ডাক্তারের রুমে উকি ঝুঁকি দেওয়া কি ঠিক? মিস আরোহী চৌধুরী? ফট করে আরোহী সোজা হয়ে দাঁড়াল, তার দেখা অনুযায়ী তো ভেতরে কাউকেই দেখতে পেল না, তাহলে? ধাক্কা দিল দরজায়, দরজা খুলে রুমে প্রবেশ করতেই তার চোখে দৃশ্যমান হল কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকা আরুষের দিকে। একটা অবিবাহিত ছেলের রুমে বিনা অনুমতিতে প্রবেশ কি ঠিক মিস আরোহী? আরুষ চোখ বন্ধ করে এই কথাগুলো বলল। আরোহী ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। আরোহী চৌধুরী কখনো ঠিক বেঠিকের ধার ধারে না ডক্টর আরুষ, অনেক বেলা হয়েছে, ঘুম থেকে উঠুন। একজন ডাক্তার হিসেবে নিশ্চয়ই রুগীকে বেলা 12টা পর্যন্ত ঘুমুতে বলবেন না। ডাক্তারই যখন 12টা পর্যন্ত ঘুমায় সেখানে তার রুগীরা কি করবে? অন্যকে ভালো মন্দ আর ঠিক বেঠিকের হিসাব না বুঝিয়ে নিজে বুঝেন কাজে আসবে। বলেই আরোহী গটগট করে রুম থেকে বের হয়ে গেল। আরোহী যেতেই আরুষ ফট করে উঠে বসল, কপাল কুঁচকে ভাবতে লাগল, সে কখন বেলা 12টা পর্যন্ত ঘুমায়। আরোহী তো হুদাই কতগুলো কথা শোনাই গেল, আজ না হয় একটু দেরিই হয়েছে। আরুষের চোখ দেয়াল ঘড়ির দিকে যেতেই সে ভ্রু কুঁচকাল, সবে তো 6টা, তাহলে দেরি কিভাবে? আজ না হয় আরোহী আগেই উঠেছে তাই বলে এক বস্তুয়া জ্ঞান দিয়ে গেল। বিরক্তিতে কপাল কুঁচকাল সে। ঘড়ির কাঁটা তখন 8টার কাঁটায় গিয়ে টিক টিক করে জানান দিচ্ছে, সবাই তখন খাবার টেবিলে একমাত্র আরোহী ছাড়া। আরোহী সোফার এক কর্নারে বসে মোবাইল দেখছে, অনেক সাধাসাধির পরও সবাই ব্যর্থ হয়েছে ওকে খাওয়াতে। একবার যখন না করেছে তার মানে কেয়ামত হয়ে গেলে ও এই মুহূর্তে সে খাবে না। হঠাৎ নিজের সামনে খাবারের অস্তিত্ব টের পেয়ে চোখ তুলে তাকালো আরোহী। খাবার হাতে আরুষ দাঁড়িয়ে আছে। আরোহী ভ্রু কুঁচকাল। এমন হা করে তাকিয়ে আছিস কেন? হা কর। আরোহী ঘাড় ঘুরিয়ে টেবিলে তাকাল। সবার এক্সপ্রেশন দেখে বেচারির পেট ফেলে হাসি আসছে, কিন্তু এ মুহূর্তে হাসি দেওয়া মানে অসম্ভব কিছু ঘটে যাওয়া, তাই হাসিটা গিলে আশেপাশে তাকাল। সবাই তার দিকেই তাকিয়ে আছে, শুধু তাকিয়ে আছে বললে ভুল হবে, চোখ দুটো রসগোল্লা বানিয়ে তাকিয়ে আছে, শুধুমাত্র তার মা ছাড়া। এসব কাজে আয়াতের ইন্টারেস্ট বরাবরই ছিল না। রুষা মাত্রই ঘুম থেকে উঠে টলতে টলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিল। খাবার টেবিলের সবাইকে খাবার রেখে কোথাও তাকিয়ে থাকতে দেখে সেও তাকাল। বেচারির পারে না চোখগুলো খুলে বের হয়ে আসে। আরোহী পুনরায় আরুষের দিকে তাকাল, মুচকি হেসে বলল, নো নিড মিস্টার খান। আরোহী নিজের কাজ নিজেই করতে পারে, সে নিজের কাজ করা শিখেছে, এখন আর কারো হেল্পের প্রয়োজন পড়ে না। আরুষের মনটা খারাপ হয়ে গেল। পরবর্তীতে আরোহীর অভিমান বুঝতে পেরে আরোহীর পাশে ধপ করে বসে বলল, হুম সেটা তো জানি,
তুই বেশ বড় হয়ে গেছিস, অনেক অভিমান করতেও শিখেছিস, মুখের ওপর ঠাস ঠুস কথা বলতেও শিখেছিস, কিন্তু আমার কাছে তুই সবসময়ই সেই ছোট্ট আরুই থাকবি। আরুহি কপাল কুঁচকে বোঝার চেষ্টা করছে আসলে আরুষের মতলবটা কি। আরুষ খানিকটা চেপে বসল আরুহির দিকে, তা দেখে আরুহিও খানিকটা সরে বসল। আরুষ আরেকটু চাপতেই আরুহি রাগী দৃষ্টিতে আরুষের দিকে তাকিয়ে বলল, কি সমস্যা? আরুহি কথা শেষ করার আগেই আরুষ আরুহির মুখে খাবার ঢুকিয়ে দিল। আরুহি খাবার মুখে নিয়ে বিস্ফোরিত চোখে আরুষের দিকে তাকাল। আরুষ ইনোসেন্ট ফেস করে বলল, এভাবে তাকাচ্ছিস কেন? তোর কি মনে হয় আমি তোকে ভয় পাই? আমি কিন্তু মোটেও তোকে ভয় পাই না, আর খাবার সময় কথা বলা ঠিক না, তাই কথা না বলে চুপচাপ চিবা। আরুহি রাগী দৃষ্টিতে আরুষের দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে সবার দিকে তাকাল। সবাই মুখ টিপে হাসছে। আরুহি উঠতে নিবে অমনি আরুষ আরুহির হাত চেপে বসিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, এখান থেকে এক পা সামনে আগাবি তো পা ভেঙে কাঁধে ঝুলিয়ে দেব। আই থিঙ্ক অ্যাট লিস্ট তুই আমাকে ভালো করেই চিনিস। আরুষ খান এক কথার মানুষ, আমি যেমন ভালো তার চেয়েও বেশি খারাপ। আরুহি নাক ফুলিয়ে বসে রইল, কেন জানি এই মানুষটার কথা অমান্য করতে পারে না। তবে আকাশ সম অভিমান আর রাগ এখনো জমা আছে এই মানুষটার প্রতি। আরুহি চুপ করে বসে রইল। চলবে।